আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশরাফ, ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছে? আশরাফ, ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছে? আচ্ছা, যারা আসছে আশা করি আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। 7 জন আলহামদুলিল্লাহ চলে আসবে যারা আসার। যেহেতু এগুলো একটু বোঝাবিদ্যা, তোমরা জানো, আমরা একটু সময় নিয়ে নিয়ে সুন্দর মতো করে পড়তে পারবো বলে আশা রাখছি। তাহলে আর কথা না বলে শুরু করে দিচ্ছি। আমরা গত ক্লাসে কি করেছিলাম বলতো? গত ক্লাসে আমরা মনোস্যাকারাইড গুলোর নাম লিখেছিলাম, ডেকোজ পর্যন্ত লিখেছিলাম। তা আজকের ক্লাসে আমরা মনোস্যাকারাইড সংক্রান্ত কিছু তথ্য দিয়ে শুরু করি। লেকচার 4 আমি মনোস্যাকারাইড কর্তৃক কিছু তথ্য দিয়ে শুরু করছি। তো প্রথম যে তথ্যটা মনে রাখবা, যে সকল মনোস্যাকারাইড কোষে রাসায়নিক বিজারক পদার্থ রূপে কাজ করে। সকল মনোস্যাকারাইড কোষে রাসায়নিক বিজারক সকল মনোস্যাকারাইড কোষে রাসায়নিক বিজারক পদার্থ রূপে কাজ করে। ওকে, আচ্ছা। তাহলে যেহেতু সকল মনোস্যাকারাইড কোষে রাসায়নিক বিজারক পদার্থ, তো বিজারক আমরা জানি যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হলে কি জারণ, আর কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হলে কি বিজারক। তাহলে বিজারণ বা বিজারক হিসাবে কাজ করছে পদার্থ রূপে। তো এই জন্য আমরা অ্যালডিহাইড এবং কিটোনযুক্ত সকল মনোস্যাকারাইডকে আমরা বলবো বিজারক চিনি বা বিজারক শর্করা। তাহলে এজন্য অ্যালডিহাইড এবং কিটোনযুক্ত অ্যালডিহাইড ও কিটোনযুক্ত সকল মনোস্যাকারাইডকে বিজারক শর্করা বলে। তাহলে লাইনটা একটু দেখো, সকল মনোস্যাকারাইড কোষে রাসায়নিক বিজারক পদার্থ রূপে কাজ করে। এজন্য অ্যালডিহাইড এবং কিটোনযুক্ত সকল মনোস্যাকারাইডকে আমরা বিজারক শর্করা বা বিজারক চিনি বলতে পারি। তো এই বিজারক শর্করা বা মনোস্যাকারাইডের কিছু বৈশিষ্ট্য দেখো, যে এরা কিন্তু পানিতে অধিক দ্রাব্য। তাহলে মনোস্যাকারাইড কি? এরা পানিতে অধিক দ্রাব্য। মনোস্যাকারাইড গুলো
পানিতে অধিক দ্রাব্য, ঠিক আছে। এরপর আমরা মনে রাখতে পারি যে অ্যালকোহলের সামান্য দ্রাব্য, পানিতে অধিক দ্রাব্য, অ্যালকোহলের সামান্য, অ্যালকোহলের সামান্য দ্রাব্য, দ্রাব্য এবং স্পেশাল ভাবে মনে রাখবা যে ইথারে অদ্রাব্য, এমসিকিউতে এগুলো আসতে পারে, ইথারে অদ্রাব্য, তার মানে ইথারের মধ্যে মনোস্যাকারাইডকে দিলে সেটা দ্রবীভূত হবে না, পানির মধ্যে চিনিকে মিশিয়ে দিলে কিন্তু, চিনি তো আর মনোস্যাকারাইড না, চিনি অবশ্য ডাইস্যাকারাইড, আমরা গ্লুকোজের কথা বলতে পারি, পানির মধ্যে গ্লুকোজ দিয়ে দিলে এমনিতেই সেটা দ্রবীভূত হয়ে যায়। তাহলে পানিতে দ্রাব্য, অ্যালকোহলের সামান্য দ্রাব্য এবং ইথারে অদ্রাব্য। আচ্ছা, প্রশ্ন করছে রিডিউসিং সুগারে বিক্রিয়াতে কার জারণ হয়, কার বিজারণ হয় দেখে রিডিউসিং সুগার বলে। আচ্ছা, আমি এখনো ওই প্রকারভেদে অবশ্য যাই নাই, আমি জানি যে আজকের পড়ার মধ্যেও কিছু প্রশ্ন আসবে তোমাদের, কিন্তু সম্পূর্ণ ধরো যে শর্করা যখন শেষ হবে তখন আমরা এটার একদম জেনুইন উত্তর তোমরা নিজেরাই বলতে পারবে যে হ্যাঁ স্যার সম্পূর্ণ পড়া হয়ে গেছে, জেনুইন উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে যদি নর্মালি একটু কথা বলি যে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যখন থাকতেছে, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, হ্যাঁ, এগুলোকে আমরা রিডিউসিং শর্করা বলি। আর যদি সুক্রোজ, পলিস্যাকারাইড, এগুলোকে আমরা বলি হচ্ছে, এটা তাহলে কি হলো, বিজারক শর্করা, ওরা হবে অবিজারক শর্করা। তো এটার একদম বিস্তারিত কথাগুলো আমরা গ্লুকোজ পয়েন্টে, গ্লুকোজ যখন পড়াবো সেই টপিকের সাথে মিল রেখে পড়াইতে হবে। এই জন্য আর একটা ক্লাস বা 1.5টা ক্লাস ওয়েট করো, আশা করি 1টা বা 2 নাম্বার ক্লাসে আমরা ওই গ্লুকোজ পর্যন্ত চলে যেতে পারবো। তো যেহেতু বইয়ের টপিকের সাথে মিল রেখে আমি পড়াচ্ছি, এই কারণে এতটুকু বইয়ের সাথে তোমাদের মিলে যাবে। বিজারক অবিজারক শর্করাতে এখনো যাই নাই, তবে গ্লুকোজের সময় চলে যাব আমরা ইনশাল্লাহ। তাহলে এতটুকু তথ্য তোমাদের জানা থাকলো। এখানে আরেকটা তথ্য অবশ্য আছে মনোস্যাকারাইড সম্পর্কে, সেটাও একটু দিয়ে দিই। আমি কিন্তু বিভিন্ন রাইটারের বইয়ের তথ্যগুলো অ্যাড করে দিচ্ছি। অধিকাংশ মনোস্যাকারাইড, পরের পয়েন্টটা খেয়াল করো, অধিকাংশ মনোস্যাকারাইড অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত, অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। আমি জানি এই কথাটা সম্ভবত কেউ বুঝো নাই, এটাও যদি আমি পরে বোঝাবো, তারপরেও সবগুলো পরে পরে করলে কেমন হয়। এই যে অপটিক্যাল আইসোমারের এই জিনিসটা আমি বলি, দেখো যে আমরা যখন একটা যন্ত্রের মাধ্যমে ধরো যে আলো একদিক থেকে অন্যদিকে যাচ্ছে এবং আমরা সেটা দেখছি আর কি, ধরো সেটা পটোমিটারের সাহায্যে আমরা দেখছি, তো মাঝখানে যদি আমি গ্লুকোজকে দিয়ে দিই, মাঝখানে যদি আমরা গ্লুকোজকে দিয়ে দিই, তোমরা নিশ্চয়ই শুনেছো নাম ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। তো মাঝখানে যদি আমি গ্লুকোজকে দিই, তো এই যে ডি গ্লুকোজ কেন হলো, তো তারা কি করবে, ওই যে আলোক যে রশ্মিগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে তারা ডান দিকে ঘুরাই দিবে, আবার যেগুলো এল গ্লুকোজ সেগুলো বাম দিকে ঘুরাই দিবে। তো এখন বলছে যে পৃথিবীতে যতগুলো মনোস্যাকারাইড আছে অধিকাংশ মনোস্যাকারাইডই হচ্ছে এল সিরিজভুক্ত, তার মানে অধিকাংশগুলোই ডান দিকে ঘুরায়। আমার আজকে বাসায় প্রজেক্টর নাই, আগামী ক্লাসে হয়তো ওই যে প্রশ্নটা করলাম সেম টপিক আমি অ্যান্সার করতে পারবো। আগামীকাল বা পরের দিন আমি প্রজেক্টরে একটা ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই দিব যে এই প্রক্রিয়াটা কিভাবে চলে, ইউটিউবের ভিডিওর মাধ্যমে দেখানো যাবে। তাহলে এই লাইনটা একটু লিখে রাখো, এবং এখানে আমি বলে দিলাম যে এই যে আমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজ যেটা পড়ি, এটাকেই বলছে যে তারা যখন একটা আলো ধরো যাচ্ছে যন্ত্রের মধ্যে দিয়ে এবং আমরা দেখতেছি পটোমিটারের সাহায্যে, তখন আলোটা ডান দিকে ঘুরাই দিচ্ছে এবং গ্লুকোজ এই কাজটা করছে, তো তখন সেটাকে আমরা বলছি যে অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন একটু দেখে নি কেউ করেছো কিনা। হ্যাঁ, স্টার তথ্য থেকে করেছি। নয়ন, ওয়ালাইকুম আসসালাম।
স্টার তথ্য থেকে করেছি, মাত্র শুরু করছি আর কি। ঠিক আছে, এবার আসো আমাদের একটু শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, একটু শিক্ষণীয় বিষয় আছে আজকে, আমরা ভেঙে ভেঙে পড়বো। যদিও যাদের কেমিস্ট্রি ভালো আছে তাদের কাছে বিষয়টা জানা, তারপরে যাদের আমরা কেমিস্ট্রিতে দুর্বল তাদের জন্য একটু হলেও উপকৃত হবা। জৈব জগতে যে তোমাদের কিছুটা সহজ হবে, পুরোপুরি না হলেও কিছুটা সহজ হবে। ধরো এই যে আমি যদি মুছে ফেলি এরকম মনে হয়, তুমি কি করবা, আস্তে করে একটু লাইটটা পেছনের দিকে নিয়ে যে লেখাটা লিখে আবার সামনে চলে আসবা, কারণ আমি তো লিখে রাখতেছি, তোমার প্রবলেম হবে না। আচ্ছা, এবার দেখো মনোস্যাকারাইড ছাড়া অন্য কোনো শর্করা কিন্তু, মানে অন্য কোনো শর্করাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাত 2:1 হবে না। আচ্ছা, এবার লাইনটা খেয়াল করো যে মনোস্যাকারাইড ছাড়া মনোস্যাকারাইড ছাড়া অন্য কোনো শর্করাতে বা শর্করা, আরো সহজ করে লিখছি, শর্করার অনুপাত শর্করাতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত 1:2:1 হবে না, হবে না। প্রশ্ন করতে পারো স্যার কারণ কি? কারণটা কি? কারণ হচ্ছে যে এক অণু যখন দুটি মনোস্যাকারাইড যুক্ত হয়ে ডাইস্যাকারাইড হবে, তাহলে কারণ এক অণু পানি বের হয়ে যায়। মনোস্যাকারাইড ব্যতীত অন্যগুলোতে এক অণু, দুই অণু বা একাধিক কমপক্ষে এক অণু পানি বের হয়, H2O বের হয়। যদি না বুঝো আমি একটা বিক্রিয়া দিয়ে বোঝাই। মনে করো মনোস্যাকারাইড যোগ মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড লিখতেও সময় লাগতেছে, মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড, তাহলে ইকুয়াল টু কি বলো, ডাইস্যাকারাইড। জায়গা ওইদিকে নাই, ইকুয়াল টু ডাইস্যাকারাইড। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইড আমি লিখলাম, মনোস্যাকারাইড ধরো C6H12O6 প্লাস C6H12O6। তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি 6 দিয়ে কেন লিখলেন? মনোস্যাকারাইডটা আপনি লিখে দিয়েছিলেন 3 থেকে 10, আমি কত লিখে দিয়েছিলাম বলো, 3 থেকে 10। তো দেখো যে আমি যদি এখানে আমি জাস্ট লিখে দেখাচ্ছি C3H6O3 দিয়ে যদি আমি করতাম, তাহলে এটা কি আসলে ডাইস্যাকারাইড হইতো? এটা কি ডাইস্যাকারাইড হইতো বলো? দুইটাকে যোগ করলে কি হয়? C6 হয়। C6 হলে সেটা মনোস্যাকারাইডে থেকে যাবে। এই জন্য মনোস্যাকারাইড হতে হলে কমপক্ষে এক অণু শর্করা কত কার্বন হতে হবে? 6 কার্বন হতে হবে। 10-এর বেশি, তো 10-এর বেশি তার 11 হয় না, এই জন্য 12। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইড হতে হলে কমপক্ষে কার্বন সংখ্যা কত হতে হবে বলো? 6 কার্বনের হতে হবে। তাহলে দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে কত দাঁড়ায়? যোগ করলে দাঁড়ায় হচ্ছে C12H24O12, দুইটাকে যোগ করলে এটা দাঁড়ায়। কিন্তু কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে যখন দুটো মনোস্যাকারাইড যুক্ত হয় তখন সেখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে বের হয়ে যায়। তোমাদের বইয়ের সিরিয়াল যদি ফলো করো তাহলে বন্ধনের পার্টগুলো পরে বলা হয়েছে, আমিও বইয়ের সিরিয়ালের সাথে ব্যাখ্যা করছি, এই কারণে এখন গ্লাইকোসাইডিকটা আলাদাভাবে দেখাচ্ছি না। তাহলে এখান থেকে কি বের হয়ে যায়? মাইনাস এক অণু পানি বের হয়ে যাবে, এক অণু পানি। তাহলে বলতো ডাইস্যাকারাইডের সংকেতটা কি হবে? তাহলে এক অণু পানি বের করে দিলে C12টা কিন্তু 12 থাকছে, হাইড্রোজেন বের হলো 2টা, তাহলে কি হবে? H22, অক্সিজেন বের হয়েছে একটা, O11। এটা হচ্ছে পৃথিবীতে যত ডাইস্যাকারাইড আছে তাদের সংকেত হচ্ছে এটা, C12H22O11, C12H22O11। তোমরা কিন্তু চাইলে এখন ট্রাইস্যাকারাইডের সংকেত বের করতে পারবা, ট্রাইস্যাকারাইড। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, ট্রাইস্যাকারাইড থেকে ট্রাইস্যাকারাইডে একটু মনোযোগ দিও সবাই। ট্রাইস্যাকারাইড, তাহলে আরো একটা মনোস্যাকারাইড আমি নিলাম, মনে করো C6H12O6। তাহলে আমি বললাম যে একটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইডের সাথে কোন বন্ধনে যুক্ত হয়? গ্লাইকোসাইডিক। তাহলে এখানে বন্ধন কয়টা তৈরি হয়েছে? একটা।
তাহলে একটা বন্ধনে এক অণু পানি বের হচ্ছে, তাহলে এ জায়গায় বন্ধন কয়টা? আর একটা, তাহলে পানি বের হবে কয় অণু বলো? 2 অণু। তাহলে তোমরা এখন যে কোনো স্যাকারাইডের সংকেত তোমরা এখন নিজেরা তৈরি করতে পারবা। তাহলে দেখো অরিজিনাল হিসাবে ট্রাইস্যাকারাইডের সংকেত কি হওয়ার কথা? C6H12O6 ইন্টু 3, যেহেতু ট্রাইস্যাকারাইড তাই না, ইন্টু 3। তাহলে 3 দিয়ে করলে কত হয় বলো? C 3 6 18, 8 3 12 36 ও 18। কিন্তু আমি আগেই দেখালাম যে এখান থেকে কয় অণু পানি বের হবে? -2, আচ্ছা নিচে করি, -2H2, 2 অণু পানি বের হবে। তো 2H2 মানে কি বলো তো? 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? H4O2। H4 কত? O2। এটাকে মাইনাস করতে হবে আমার এখান থেকে। তাহলে মাইনাস করলে কি দাঁড়ায় বলো? O2 মাইনাস করলে O16, H থেকে 4টা বাদ দিলে কি H32, কার্বন কিন্তু 18 থাকতেছে। তাহলে এটা কার সংকেত বলো? ট্রাইস্যাকারাইডের সংকেত। এখন তোমাকে যদি আমি টেট্রাস্যাকারাইড বলি তুমি তাও পারবা, হ্যাঁ, পেন্টাস্যাকারাইড বলি তাও পারবা, হেক্সাস্যাকারাইড বলি তাও পারবা। তার মানে তোমার পক্ষে এখন যে কোনোটা তৈরি করা সম্ভব। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? একটু কমেন্ট দেখি, দেখো কোনো প্রবলেম হয়েছে কিনা। নয়ন আরেকবার রিপিট করতে হবে, বলো। আরেকবার রিপিট করতে হলে বলো নয়ন। আমি তো 3টা উদাহরণ দিলাম তাই না? ডাইস্যাকারাইড দিলাম, ট্রাই দিলাম, টেট্রা দিলাম। টেট্রাটা মানে লিখি নাই, টেট্রা তুমি এখানে 4 গুণ করো তাহলে পেয়ে যাবা টেট্রা। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়াই আমরা, সেটা হচ্ছে এপিমার। এবারের পয়েন্টটা হচ্ছে এপিমার। এপিকে ধরে মার, এপিমার। ওকে, তাহলে আমরা হেডিংটা দিয়ে রাখি এপিমার। বোঝার পয়েন্ট, কিন্তু পুরোটাই এগুলো বোঝার পয়েন্ট। তুমি পরে একটু টান দিয়ে নোট করে নিতে পারবা, কিন্তু এখন মনে হয় বোর্ডের দিকে তাকালে তোমরা বুঝে ফেলতে পারবা। একবার বুঝলে এগুলো আর পরে লাগে না। আচ্ছা, এপিমার আমি 2টা টপিকের পড়াবো এবং এপিমার নিয়ে আমি তোমাদের থেকে 10 থেকে 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। একটু সুন্দর মতো ভেঙে ভেঙে বলবো একটার পর একটা। এপিমার কি পরে বলছি, আগে দেখো আমি একটা শর্করার আমি গঠন লিখি। কার গঠন লিখছি? মনে করো আমি রাইবোজের গঠন লিখছি, রাইবোজ। তোমরা সবাই জানো 5 কার্বন যুক্ত শর্করাকে রাইবোজ বলে। তাহলে রাইবোজের সংকেতটা কি? C5H10O5, এটা হচ্ছে রাইবোজ। আমরা গত ক্লাসে লেকচার 3-তে কিন্তু পড়েছিলাম যে রাইবোজের কিন্তু আরো 2টা কি ছিল? রাইবোজের আরো 2টা মনোমার ছিল। রাইবোজের আরো 2টা মনোমার ছিল, বা আমি এটাকে কি বলতে পারি, মনোমার না বলেও এটাকে আমরা আইসোমার বলতে পারি। সরি, রাইবোজের আরো 2টা আইসোমার ছিল, মানে একই রকম। তো কি কি ছিল আমি তাদের নামটাও লিখছি, দেখো। একটা ছিল অ্যারাবিনোজ। রাইবোজের একটা আইসোমার কি ছিল? অ্যারাবিনোজ। অ্যারাবিনোজ আইসো মানে একই, এটা তোমরা সবাই জানো ইনশাল্লাহ, অ্যারাবিনোজ। আচ্ছা, এবং আরেকটা ছিল, 3টা লিখেছিলাম আমরা, সেটা হচ্ছে কি বলো? লিগজোস। 3টা আসলে অ্যালডিহাইড যুক্তর কথা বলছি, লিগজোস। এই তাহলে প্রত্যেকের সাধারণ সংকেতটা, প্রত্যেকের সাধারণ সংকেত কি বলতো? যেটা আমি লিখেছি সেটাই। প্রত্যেকটা সাধারণ সংকেত কিন্তু সেম। এটারও সাধারণ সংকেত এইটা, এটারও সাধারণ সংকেত এইটা। তাহলে আমরা আইসোমার কাকে বলছি বলো? যখন কোনো যৌগের সাধারণ সংকেত একই রকম হয় তখন একটি যৌগকে অপর যৌগের কি বলবো আমরা? আইসোমার। যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, দুজনের কিন্তু সংকেতটা সেম, C6H12O6, কিন্তু দুজনের গঠন কিন্তু ভিন্ন, দুজনের গাঠনিক স্ট্রাকচার কিন্তু ভিন্ন। তা আমরা এখানে সংকেতগুলো একই রকম পেলে সেটাকে আমরা কি বলবো? আইসোমার, একে অপরের আইসোমার। আচ্ছা, তো আইসোমারে যে কাজটা হয় তার এনজাইমের নাম তোমরা সবাই জানো, আইসোমারেজ। এবার আমি এই রাইবোজকে ভেঙে লিখি, এটা কিন্তু অনেকদিন ধরে লিখাচ্ছি, আশা করি এগুলোতে প্রবলেম হবে না তোমাদের। 5টা কার্বন নাও, 1 2 3 4 5। কার্বনের 4টা হাত আমরা জানি, লাস্টেরটা আমি এখন থেকে CH2OH দিয়ে লেখা শুরু করলাম।
তুমি না বুঝলে নর্মালি 4টা হাত দিয়ে করো, তাও চলে আসবে। আচ্ছা, তাহলে কার্বনের 4টা হাত, তার উপরে যেহেতু এটা হচ্ছে অ্যালডোজ মানে অ্যালডিহাইড যুক্ত, তাহলে CHO দিয়ে দিলাম। এটাকে 4 হাত করা যেত, সি এর পাশে ডাবল বন্ড দিয়ে ও, ওপরে H। আর যদি তোমরা কনফিউশন বোধ করো, আমি প্রয়োজনে করে দিচ্ছি, ডাবল বন্ড ওপরে OH। আর এটার কনফিউশন ঠিক করার জন্য কি করতে হবে, সি, এদিকে OH, এদিকে H, এদিকেও H। ক্লিয়ার? তাহলে এই পাশে কি সবগুলোতে OH দিচ্ছি। OH কেন ডানে বামে এগুলো পরে বলতেছি, আগে সবগুলোতে H দিয়ে নিলাম, বাস। এটা হচ্ছে কার, রাইবোজের। অ্যারাবিনোজের কিভাবে হচ্ছে আমি পরে বলতেছি। তাহলে দেখো, এটা হচ্ছে রাইবোজের বা রাইবোজ সুগারের, রাইবোজের বললাম, রাইবোজের একটা চেন স্ট্রাকচার। তো রাইবোজের চেন স্ট্রাকচারে আমরা এপিমারটা শিখতে হলে, এপিমারটা বুঝতে হলে আমাদেরকে যে জিনিসটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন, তাহলে আমি টপিকটা লিখে রাখি এখানে, দেখো অপ্রতিসম অথবা এটাকে বলা হয় কাইরাল কার্বন। অপ্রতিসম বা কাইরাল কার্বন, কাইরাল কার্বন। আচ্ছা, কাইরালটা অনেক সময় তোমরা মানে বুঝো না বা কিছু, অপ্রতিসম তার মানে কার্বনের হাতগুলো সমান সমান হবে না, কার্বনের হাতগুলো সমান সমান হবে না। হাতগুলো বলার মানে হচ্ছে কার্বনের 4টা হাতই থাকতে হবে, 4টা হাত না থাকলে আবার হবে না। তাহলে তুমি বলো তো 1 নাম্বার কার্বনে কি কার্বনের 4টা হাত আমি সেভাবে দেখতে পাচ্ছি, মানে চারপাশে দেখতে পাচ্ছি? আমি একটু কল রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি লাগবে না, 1 ঘন্টা তো আমি অন্যভাবে নিয়ে ফেলতে পারবো স্যার। আচ্ছা, না সমস্যা নেই। ওকে, তাহলে দেখো খেয়াল করে যে এটাতে প্রথম কার্বনের চারপাশে 4টা হাত নাই, চারপাশে 4টা হাত নাই। তাহলে চারপাশে 4টা হাত না থাকলে কি হচ্ছে, এটাকে আমি কখনোই কাইরাল কার্বন বলতে পারবো না। অপ্রতিসম হতে হলে আগে 4টা হাত তো থাকতে হবে, চারপাশে 4টা হাত আছে কিন্তু চারপাশে নাই। তাহলে 1 নাম্বার কার্বনটা কি নয় বলো, কাইরাল কার্বন নয়। এবার আমরা খেয়াল করি 2 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন কিনা, আগে খেয়াল করো 2 নাম্বার কার্বনটা। তাহলে দেখো 2 নাম্বার কার্বনের দেখো এ পাশের হাতে কি আছে, দেখো এ পাশের হাতে আছে হাইড্রক্সিল, এটা এ পাশের হাতে কি আছে, হাইড্রোজেন, ওপরে কি আছে এই পুরোটা অ্যালডিহাইড, আর নিচের হাতে এই পুরোটা আছে। তাহলে দেখো 4 হাত 4 রকম, তাহলে অবশ্যই 2 নাম্বার কার্বনটা একটা কি, কাইরাল কার্বন। 2 নাম্বার কার্বনটা একটা কি বলো, কাইরাল কার্বন। ঠিক আছে? আচ্ছা, 3, 4 কাইরাল কার্বন কিনা এটা আমরা পরে যাচ্ছি। তাহলে 2 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন বুঝছো কিনা? তাহলে কাইরাল কার্বনে কি হয়, ওই যে আলোক সমানুতা যেটা, বা এখানে এটাকে বইয়ের মধ্যে বলা হয়েছে তোমার স্টেরিও সমাণু। এটাকে কি বলা হয়েছে বইয়ের মধ্যে, স্টেরিও সমাণু। স্টেরিও সমাণু হয়তো আমরা বুঝবো না এটা। তাহলে দেখো স্টেরিও সমাণু বিষয়টাকে আমি 2 কথায় বলে দিচ্ছি। একটা হচ্ছে স্টেরিও সমাণু কাদের মধ্যে হয়, যাদের আণবিক সংকেত একই। তাহলে স্টেরিও সমাণু তাদের মধ্যে হয় যাদের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই হতে হবে, তাদের মধ্যে স্টেরিও সমাণু আমরা দেখতে পাবো। আর সেকেন্ড হচ্ছে স্টেরিও সমাণু, সেকেন্ড কথা যেটা মনে রাখবা সেটা হচ্ছে গাঠনিক সংকেত কি হবে, ভিন্ন হবে। স্টেরিও সমাণু হতে হলে আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেতটাকে ভিন্ন হতে হবে, মানে গঠনগতভাবে ভিন্ন হবে। তাহলে দেখো যে রাইবোজের এপিমার, অ্যারাবিনোজ বা লিগজোজ কিনা প্রত্যেককেই কিন্তু আমি বলেছি কি যে এরা প্রত্যেককেই একে অপরের কি বলেছি, আইসোমার। এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এখন কে কার এপিমার সেটা আমরা বুঝবো। তাহলে দেখো এপিমার সংজ্ঞাটা কি স্যার, এপিমার হতে হলে কি হতে হবে, এখানে লিখছি দেখা যাচ্ছে, এপিমার হতে হলে কি হতে হবে। এপিমার সংজ্ঞাটা এইভাবে লিখবা, যদি কোনো আইসোমারের যদি কোনো আইসোমারের একটি কার্বনে অবস্থানের পার্থক্য হয়,
যদি কোনো আইসোমারের একটি কার্বনে অবস্থানের পার্থক্য হয়, তখন যৌগকে বা একটি যৌগকে অপরটির আমরা কি বলবো, এপিমার। তখন যৌগ দুইটিকে, এখানে নিচে লিখলে হয়তো বা দেখতে পাবা না, তখন যৌগ দুইটিকে একটি অপরটির কি বলা হয়, এপিমার বলা হয়। তাহলে দেখো রাইবোজের এপিমার অ্যারাবিনোজ, সেটা কিভাবে, আমি যদি অ্যারাবিনোজের সংকেত লিখি তুমি অটোমেটিক বুঝে যাবা। তাহলে স্যার অ্যারাবিনোজের সংকেত লিখে দেন। অ্যারাবিনোজের সংকেত লিখছি, দেখো সংকেত তো লেখা আছে, মানে গাঠনিক সংকেত। তাহলে কার্বনের সাথে আমি দুইটা হাত দিলাম, সমস্যা নাই। এটাও 5 কার্বন, আগে কার্বন দিয়ে নি, 5 কার্বনের 4টা হাত, সব ঠিক আছে। এপাশে OH 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 H H H H, নিচে কি H। আচ্ছা, তাহলে দেখো এইটার সংকেতের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমি কি করলাম, এই যে এটা যে একটা অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন, এর OH-টাকে আমি কি করলাম, এই পাশে দিয়ে দিলাম, H-টাকে এই পাশে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু আণবিক সংকেতে কোনো পার্থক্য হয় নাই, কিন্তু গাঠনিক সংকেতটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। কয়টা কার্বনে গাঠনিক সংকেতটা চেঞ্জ হয়েছে, অনলি 1 কার্বনে। এবং যেটা আমার লেখা আছে এখানে, এটাই কিন্তু অ্যারাবিনোজের সংকেত, গাঠনিক সংকেত এটাই, বা গাঠনিক স্ট্রাকচার এটাই। তাহলে কোন কার্বনে চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছো, 2 নাম্বার কার্বনে। কোথায় চেঞ্জ হয়েছে, 2 নাম্বার কার্বনে। এবার আমি যদি লিগজোসকে লেখার চেষ্টা করি, সবগুলোই বুঝতে পারবা ইনশাল্লাহ। লিগজোসকে লেখার চেষ্টা করি, তাহলে দেখো লিখলাম সেম ভাবে, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা, 4টা, 5টা কার্বনের 4টা হাত, উপরে ডাবল বন্ড ও H। তাহলে এখানে দেখো আমি অ্যারাবিনোজের মতোই লিখতেছি, অ্যারাবিনোজটা যেভাবে লিখেছি সেভাবেই লিখতেছি। এপাশে OH, এপাশে OH, এপাশে OH, এখানে H, এখানে H, এখানে H, এই পাশে OH, এখানে H। ঠিক আছে কিনা, ওকে। তাহলে এটা আমি লিগজোজের মানে সংকেত লিখি নাই, আমি অ্যারাবিনোজের গাঠনিক সংকেত লিখেছি। তাহলে এর ক্ষেত্রে লিগজোজের সংকেতের সাথে পার্থক্য কি দেখো, সেটা হচ্ছে এই সংকেতে আবার চলে আসো তোমরা। রাইবোজের দেখো, এটা তো কাইরা কার্বন, ঠিক আছে। এবার আমরা একটু খেয়াল করি, এটা মুছে ফেলি, এগুলো মুছে ফেলি। তাহলে দেখো পরের কার্বনটা কাইরাল কার্বন কিনা, মানে 3 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন কিনা দেখো। তাহলে 3 নাম্বার কার্বনে দেখো, এ পাশের হাতে কি OH, এ পাশের হাতে কি H, উপরের হাতে কি এই যে একটা ভিন্ন যৌগ, নিচের হাতে কি সম্পূর্ণ এই যৌগটা। উপরের হাত মানে বুঝছো এই পুরো যৌগটা, কিন্তু এইটা পুরোটা। নিচের হাত মানে বুঝছো এই পুরো যৌগটা। তাহলে 3 নাম্বার কার্বনটাও একটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হলে তাদের মধ্যে কি হতে পারবে, এই পাশেরটা এই পাশে, মানে বামেরটা ডানে, ডানেরটা বামে যেতে পারবে। তাহলে লিগজোজের সংকেতটা, গাঠনিক সংকেত কেমন হচ্ছে দেখো। লিগজোজের ক্ষেত্রে এই যে OH, এটা এইখানে চলে আসবে, H-টা এই পাশে চলে যাবে। এটা হয়ে গেল লিগজোজের সংকেত। লিগজোজের সংকেত কি এইটা। এখন তুমি আমাকে বলো তো, আমি একটু প্রশ্ন করি তোমাদেরকে, এটা কি আটকে গেছে ক্লাস, নেট প্রবলেম? আচ্ছা, নেট মেবি একটু ডিস্টার্ব করছে কিনা জানি না। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু, আমি প্রশ্ন করি, দেখো তোমরা এটার উত্তর দাও তো সবাই, যে আমি কি রাইবোজের এপিমার লিগজোজকে বলতে পারবো কিনা। এপিমারের সংকেত এখানে লেখা আছে দেখো, আমি রাইবোজের এপিমার কি লিগজোজকে বলতে পারবো কি পারবো না, এটার উত্তর দাও। শিহাব বলো, শিহাব মনে হয় পরে আসছে। আশরাফ বলো তো, রাইবোজের এপিমার কি লিগজোজ হবে? আশরাফ বলো, রাইবোজের এপিমার লিগজোজ হবে কিনা।
একটু তাড়াতাড়ি বলিও। থ্যাংক ইউ আশরাফ। কেন পারছি না বলো তো? কারণ এখানে দেখো এপিমার বলার শর্তটাই হচ্ছে একটি কার্বনে, তো একটি কার্বনে তো হয় নাই। তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যথেষ্ট সময় হয়ে গেল যা বুঝালাম তার যদি একটা সারমর্ম বলি, এখন এতক্ষণ ধরে আমি যা বুঝালাম লেখাগুলো থাকুক, যে সারমর্ম হলো সেই সারমর্মটা বুঝে নাও তোমরা, যে রাইবোজ, অ্যারাবিনোজ, লিগজোজ তিনজনেই হচ্ছে একে অপরের কি, তিনজনেই একে অপরের আমরা এদেরকে আইসোমার বলতে পারি, মানে তিনজনে আইসোমার। কিন্তু রাইবোজ আবার অ্যারাবিনোজের কি, এপিমার। রাইবোজ এবং অ্যারাবিনোজকে কি বলা যায়, এপিমার। আবার আমরা অ্যারাবিনোজ এবং লিগজোজকেও কিন্তু কি বলতে পারি, এপিমার, এপিমার। কিন্তু রাইবোজ এবং লিগজোজ এটা কিন্তু এপিমার নয়। এটা কি নয়, এপিমার নয়, এপিমার নয়। তাহলে আমরা কি বলছি দেখো, দিন শেষে আমাদের করণীয় কি হলো, আমরা এইভাবে লাইনটা না লিখলেও হবে, আমরা বলতে পারি যে সকল এপিমারই আইসোমার, সকল এপিমারই আইসোমার, কিন্তু সকল আইসোমার এপিমার নয়। সকল এপিমারই আইসোমার, কিন্তু সকল আইসোমার কি নয় বলো, এপিমার নয়। ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল সবার। তাহলে বুঝবা যে আমরা যে এপিমার টপিকটা পড়তেছি বা আমরা যে কাইরাল কার্বন পড়তেছি, কাইরাল কার্বন হচ্ছে আমাদের সাকিব খান। হ্যাঁ, সাকিব খান হচ্ছে কাইরাল কার্বন। কারণ দেখো কাইরাল কার্বনের এক পাশে উপবিশ্বাস, এক পাশে বুবলি, এ পাশে মনে করো দিঘি, এ পাশে ওই কি যেন একটা নায়িকা আছে, 4 হাতে 4 জন, কাইরাল কার্বন। কারণ আমাদের ছেলেরা আমরা কাইরাল কার্বন হব কিনা এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। আমাদেরও হওয়ার অপশন আছে কাইরাল কার্বন। তো এই যে লাস্টে একটু মজা করে কথা বললাম, এটাকে চিন্তা করবা তোমরা যে আমি যখন নর্মালি তুমি পরীক্ষার সময় ভুলে যাবা বা কিছু, এই মজাগুলোই কিন্তু মনে থাকে পরীক্ষার হলে, হাস্যকর কোনো কথা বা কিছু, হ্যাঁ মনে থাকে। আমি হয়তো বা কোনো একটা ক্লাসে কখনো বলে আসছিলাম যে সে প্যান্টে হয়ে গেছে, একটা স্টুডেন্ট দেখা হচ্ছে বলছে স্যার আপনার এই ছন্দটা এখনো মনে আছে। এই যে এরকম কথাগুলো অনেকদিন মনে রাখার জন্যই বলা, আর তো কোনো কাজ নাই নর্মালি। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমাকে মনে হয় আমাদের নাবিহা করছে, সেটা হচ্ছে স্যার শুধু সমানু না বলে কেন স্টেরিও সমানু বলছে। তাহলে আমি একটু তোমাদেরকে স্টেরিও সমানুটা একটু বোঝা এবং এখান থেকে কি এমসিকিউ আসে সেটাও বলে দিচ্ছি। স্টেরিও সমানু, স্টেরিও সমানু। আচ্ছা, স্টেরিও সমানু কেন বলছে তাহলে আমরা একটু দেখি। তোমাদের একদম আমার প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে যদি তোমরা যাও, তাহলে আমি সেখানে দিয়েছিলাম যে গাধা দিয়েছিলাম। তাহলে গাধা বলতে কি ছিল বলো, গ্লিসারালডিহাইড। আমি যদি গ্লিসারালডিহাইডের সংকেতটা লিখি, গ্লিসারালডিহাইড একটা কি ছিল, ট্রায়োস ছিল একটা, তাই না? গ্লিসারালডিহাইড একটা কি ছিল, ট্রায়োস ছিল। তাহলে গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে উপরে কি অ্যালডিহাইড সংকেত মনে আছে নিশ্চয়ই তোমাদের, এপাশে OH OH H H H, এটাই তো ছিল গ্লিসারালডিহাইড। লিখে দিচ্ছি নিচে, গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড। আচ্ছা, তাহলে স্টেরিও সমানু আমি তোমাদেরকে পড়াচ্ছি, তার মধ্যে আমি একদিকে দিলাম গ্লিসারালডিহাইড। আচ্ছা, আরেক পাশে আমি দিচ্ছি আরেকটা গ্লিসারালডিহাইড দিচ্ছি, সেম বিষয়। এসব ক্ষেত্রে অবশ্য তখন আমাদের থাকলে ভালো হইতো, বারবার লিখতে হতো, তখন ডিজিটাল বোর্ড থাকলে এ সকল ক্ষেত্রে আমরা একটু হেল্প পাইতাম। যাই হোক, লিখে ফেলি, খুব একটা সময় লাগবে না, তোমাদের তুলে ফেলতে সময় লাগবে না আর কি, মানে আমার সাথে সাথে কাছাকাছি পারবা। আচ্ছা, এটাও একটা গ্লিসারালডিহাইড। তো দুইটার মধ্যে অল্প করে একটু পার্থক্য করে দিচ্ছি আমি। দেখো এই দুইটার নাম, এই দুইটা যৌগের নাম আমাকে কে বলতে পারবা কমেন্টের মধ্যে খুব দ্রুত। এটাও একটা গ্লিসারালডিহাইড, এখানে সংক্ষেপে লিখলাম গা লিখলাম নরমালি। এই দুইটাই কিন্তু গ্লিসারালডিহাইড, কিন্তু দুইটার নাম ভিন্ন হবে।
দুইটাই কিন্তু একে অপরের কি বলো এপিমার, কারণ একটা কার্বনে চেঞ্জ হয়েছে, একটা কার্বনে চেঞ্জ হয়েছে, এই কার্বনে চেঞ্জ হয়েছে। তাহলে এদের নাম কি হবে কে বলতে পারো? নাবিহার পারার কথা মনে হয়। এদের দুজনের নাম বলো তো দেখি। দারুণ। তাহলে দেখো এটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ, এটা কোন পাশে আছে? এটা কোন পাশে আছে? এই যে আমার হাত দেখো ডান, এটা ডান পাশে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? ডি গ্লিসারালডিহাইড। এটা কোথায় আছে? হাইড্রক্সিল মূলক কোথায় আছে? বাম পাশে। এটাকে আমরা কি বলবো? এল গ্লিসারালডিহাইড। এখন তুমি যদি আমার কথার মতো নিজেও পাগল হও তাহলে কিন্তু একটু সমস্যা হবে। ঠিক আছে, ডান পাশে আছে ডান, কিন্তু এখানে ডি মানে ডান না, ডি এর একটা ফুল ফর্ম আছে যেটাকে বলা হয় ডেক্সট্রো। মনে রাখবা, ডি ফর ডেক্সট্রো। ডেক্সট্রো মানে ডান। তো ডি আমরা কেন ব্যবহার করি? ডেক্সট্রো শব্দটার জন্য ডান ব্যবহার করি, ডেক্সট্রো। আর এল দিয়ে মনে রাখবা যে এল মানে কিন্তু লেফট না, এল মানে হচ্ছে লিভো। এল মানে কি? লিভো। লিভো, এল মানে কি? লিভো। ডি ফর ডেক্সট্রো, এল ফর লিভো, এই বিষয়টা মনে রাখবা। যেমন মেডিকেলে একটা রোগ আছে তোমার, আমাদের সাধারণত প্রত্যেকটা মানুষের হার্ট কোথায় বলো? বাম পাশে। কিন্তু পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যাদের হার্টটা দেখা যাচ্ছে যে হালকা একটু ডান পাশের দিকে বাঁকা, মানে একটু ডানের দিকে বাঁকা। তো এই যে যাদের ধরো যে হার্টটা ডানের দিকে, তাদেরকে মেডিকেলের ভাষায় বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। সেই রোগ বলি বা সেই পদ্ধতি বলি, রোগ না বললেও চলছে, সেটাকে বলা হয় কি বলা হয়? ডেক্সট্রো। আর তোমরা সবাই জানো কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, ডেক্সট্রোকার্ডিয়া, ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে আমরা ডি মানে ডান নরমালি মনে রাখার জন্য, কিন্তু পরীক্ষাতে কিন্তু ডি মানে কি? ডেক্সট্রো। আর ডেক্সট্রো মানে ডেক্সটের প্রথম অক্ষর ডি থেকে ডান। আচ্ছা, এবার আমাকে নয়নরা আছে কিনা আমি তো দেখছি না, যাই হোক। তৌসিফ শেষ হতে যেহেতু টপিক বুঝাচ্ছি গুরুত্বপূর্ণ, একটু সময় দিবা আজকে। তৌসিফ তুমি আনসার করো, ভালো বলছো। তুমি আনসার করবা যে এইটার মধ্যে গ্লিসারালডিহাইডের মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা কত? গ্লিসারালডিহাইডের মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা কত বলো? তৌসিফ বলো, গ্লিসারালডিহাইডের মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা কত? কই তৌসিফ কই? স্যার এরকম না কেন, আবার বুঝান কোনটা? আশরাফ, তৌসিফ তুমি উত্তর দেওয়ার আগেই অন্য কেউ উত্তর দিচ্ছে, তাহলে তোমার তো আরো দ্রুত করা উচিত। চারটা হাত কোথায় কোথায় পার্থক্য দেখো। এই যে 3 নাম্বারটাতে এটা সেম হয়ে গেছে, এটা কি কাইরাল কার্বন হইলো না? 1 নাম্বারে তো চারদিকে হাতই নাই, তাহলে এই একটা এটাই হচ্ছে একমাত্র কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। ওকে, তাহলে দেখো এই যৌগে কাইরাল কার্বনের সংখ্যা কত? n। তাহলে নাবিহা বুঝে নিও, স্টেরিও সমাণু, স্টেরিও সমাণু এইটা থেকে কি প্রশ্ন আসে, বা এটা স্টেরিও সমাণু কেন বললো? কারণ আমি স্টেরিও সমাণু দেখে কিন্তু বলতে পারবো যে এই যৌগটার কতগুলো তোমার আইসোমার থাকতে পারে। স্টেরিও সমাণু যদি তুমি বোঝা শিখো তাহলে বলতে পারবা, ধরো আমার সবগুলো নাম আমি নিজেও জানি না, যেটা সত্যি কথা, কিন্তু তুমি নিজে বলতে পারবা যে স্যার এই যৌগটার এতগুলো কি হতে পারবে, এতগুলো তার আইসোমার হতে পারবে। এই আইসোমারটা বোঝানোর জন্যই স্টেরিও সমাণু বলা হচ্ছে। তার মানে এটা তোমার স্টেবল টাইপের একটা বিষয় থাকবেই, মানে এতগুলো বের হবে, হয়তো বা আমরা বইয়ে পড়ি না বা কিছু। তাহলে দেখো এই যৌগটার, তার মানে ডি গ্লিসারালডিহাইডের কয়টা স্টেরিও সমাণু আমরা পাবো? তো স্টেরিও সমাণু পাওয়ার ট্রিক্সটা হচ্ছে 2n। কোন যৌগের স্টেরিও সমাণু ইকুয়াল টু কি? স্টেরিও সমাণু ইকুয়াল টু 2n। এখানে n ইকুয়াল টু কাইরাল কার্বন, n ইকুয়াল টু কি? কাইরাল কার্বন। তাহলে একটা যৌগের মধ্যে কতটি কাইরাল কার্বন আছে সেই সংজ্ঞা দিয়েই তুমি তার স্টেরিও সমাণু বের করতে পারবা। তাহলে দেখো গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে স্টেরিও সমাণু কি পাবা তোমরা?
2 টু দি পাওয়ার একটা কাইরাল কার্বন এখানে 1 ইকুয়াল টু 2টি, ইকুয়াল টু কি 2টি। তাহলে গ্লিসারালডিহাইডের কয়টি আইসোমার? 2টি। একটার নাম কি ডি গ্লিসারালডিহাইড আর একটার নাম কি এল গ্লিসারালডিহাইড, আর নাই। এবার খুব ঝটপট করে তোমরা আমাকে 2টা প্রশ্নের উত্তর দিবা। 2টা প্রশ্নের খুব ঝটপট করে 2টা প্রশ্নের উত্তর দাও দ্রুত। 1 কার্বন 2 কার্বন, আমি নামটা আমি কিচ্ছু বলবো না। বলো এই যৌগে কাইরাল কার্বন কতটি বা এই যৌগের স্টেরিও সমাণু কতটি? আমি যে যৌগটা এখানে দিয়েছি তার স্টেরিও সমাণু কতটি বলো দেখি, কি আগে বলতে পারো? আমি যে যৌগটা দিয়েছি তার স্টেরিও সমাণু কতটি? দ্রুত। আমি যে যৌগটা দিলাম তার স্টেরিও সমাণু কতটি? একজন কিন্তু বলে ফেলছে অলরেডি, একটু আগেই বলছে। খেয়াল করো, দেখো এই কার্বনটা কি, এই কার্বনের এই হাতে এরকম, এই হাতে এরকম, এই হাতে এরকম, এই হাতে এরকম, তাহলে এটা একটা কি কাইরাল কার্বন। 2 নাম্বারটা একটা কাইরাল কার্বন, 3 নাম্বারটা একটা কাইরাল কার্বন। এটা কিন্তু কাইরাল কার্বন নয়, এটাও কাইরাল কার্বন নয়। এটা কেন নয় ভেঙে দেখলে তুমি বুঝতে পারবা। তাহলে এই যৌগের নাম কি একটু আগে পড়াইছি তোমাদেরকে, রাইবোজ। তাহলে রাইবোজের ক্ষেত্রে তার স্টেরিও সমাণু কয়টা? স্টেরিও সমাণু হচ্ছে বা কাইরাল কার্বন হচ্ছে 3টা, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 8টি। 8। ইনফ্যাক্ট পরবর্তীতে তোমার এরকম গুনতেও হবে না, মনে রাখবা। এবার আমি তোমাকে রিয়েল ট্রিকটা বলি, যে যদি অ্যালডোজ শর্করা হয়, অ্যালডোজ শর্করা, তাহলে যত কার্বনযুক্ত শর্করা দিবে তোমাকে পরীক্ষাতে, যত কার্বনযুক্ত শর্করা, ধরো যে তোমাকে বলে দিল যে গ্লুকোজ, তাহলে গ্লুকোজ কয় কার্বন তুমি তো জানো, বললো যে গ্লুকোজের কতটি স্টেরিও সমাণু পাওয়া যাবে, গ্লুকোজে কতটি স্টেরিও সমাণু পাওয়া যাবে। তাহলে গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তুমি কি করবা, সেখান থেকে 2টা মাইনাস করবা, কারণ কখনোই এই 2টা কাইরাল কার্বন হয় না। কোনটা কোনটা বলো তো? প্রথমেরটা এবং শেষেরটা, প্রথমেরটা এবং শেষেরটা, এই 2টা কখনোই কাইরাল কার্বন হয় না। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে কয়টা পাবা? 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কতটি? তাহলে আমরা গ্লুকোজের ক্ষেত্রে কতটি পাবো, কেউ একজন বলো তো? গ্লুকোজের ক্ষেত্রে কতটি পাবো? 2 টু দি পাওয়ার 4 মানে কত? গ্লুকোজের ক্ষেত্রে কতটি পাবা? 16টি। লিখে দিয়েছো মনে হয়। গ্লুকোজের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 16টি। তাহলে তোমাকে এখন যতগুলো দিক তুমি যে কোনোটাই বের করতে পারবা ইনশাল্লাহ, যতগুলোই দিক যে কোনোটাই বের করতে পারবা ইনশাল্লাহ। আজকের ক্লাসের লাস্ট টপিক আরেকটা দিয়ে, মানে আজকে কিন্তু তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো আদায় করে নিলাম। দেখি অ্যালডিহাইড দিয়ে তো দিলাম, এবার একটা কিটোন দিয়ে দিই, তোমরা পারো কিনা আমি দেখি। কিটোন যেহেতু তার এভাবে থাকে, এই জন্য কার্বনটাকে 1 নাম্বার কার্বনে রাখা যায় না, এটা আমি আগেও বলেছিলাম, মেবি তোমরা জানো। তাহলে এখানে OH, এপাশে H, এপাশে OH, এখানে H, ওপরে H, নিচে H। তাহলে এটা একটা যৌগ, কয় কার্বন বিশিষ্ট দেখতে পাচ্ছ? 3 কার্বন, তার মানে এটা একটা ট্রায়োজ। এবং এটার মধ্যে যেহেতু কিটোন আছে, তাহলে এটার নাম কি ছিল? কিটো ট্রায়োজ বলতে পারি আমরা, কিটো ট্রায়োজ। তাহলে বলো তো, যে এই যৌগটার নামটা আমি লিখে দিয়েছিলাম, ওই যে গা ধা, আমি এই ধাকে দিয়েছি, ধা দিয়েছে, ধা। সবাই ফুল মনোযোগ দাও, আমি 30 সেকেন্ডের মধ্যে প্রশ্ন বলবো এবং তোমরা ওই মুহূর্তেই অ্যান্সার করবা, ওই মুহূর্তেই করবা। সবাই ফুললি মনোযোগ দাও, আমি দেখবো কে সবার আগে হয়। বলো, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন, ডাই হাইড্রক্সি অ্যাসিটোনে কতটি
স্টেরিও সমাণু পাবা। ডাই হাইড্রক্সি অ্যাসিটোনে কতটি স্টেরিও সমাণু পাবা? দুইজন বলছে, আর কেউ বলো নাই যে? ভুল করার কোনো কারণ নাই। টু টু দি পাওয়ার 0 মানে কত? এখানে কোনো কাইরাল কার্বন আছে? আমাকে দেখাও তো একটা কাইরাল কার্বন। এখানে একটা কাইরাল কার্বন দেখাও তো, একটাও নাই। তাহলে আমি সূত্র কি বলেছিলাম? টু টু দি পাওয়ার n, n ইকুয়াল টু কাইরাল কার্বন। তাহলে এখানে একটাও নাই। তাহলে 2 এর উপরে 0 হলে কত হয়? টু টু দি পাওয়ার 0 সমান কত? জাস্ট একজনেরটা হয়েছে মারওয়ান, আমি জানি না তোমার নাম, অনেক সময় আইডিতে তো অন্য নাম থাকে, যাই হোক একজনেরটাই হয়েছে 9। টু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। তা তোমরা যে কোনো যৌগ দেখে এরকম বের করতে চাইবা। তাহলে আমরা আজকে এটা শেষ করলাম। আমরা আগামী দিনে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের মধ্যে একটু পার্থক্য পড়ে নিব। পড়ে নিয়ে তোমার আমার তো ধরো মনোস্যাকারাইড শেষ, তাহলে ডাইস্যাকারাইড পড়ে ফেলবো। ট্রাইটেট্রা তো কিছু বলেই দিলাম আজকে, তারপরে একটু একটু দেখাই দিব। ইনশাল্লাহ আগামী ক্লাসে একটু সুন্দর হবে, আজকে চাইতে আর একটু ডিপলি পড়ানো হবে। মানে ডিপ সেম থাকবে, তবে একটু বেশি পড়াতে চাইবো আর কি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। কালকে সময় পেলে, কালকে তো একটু ওইতে যাইতে হবে, এই রাত্রে করে হয়তো বা কক্সবাজার যেতে হতে পারে। তো যাই হোক, তাহলে কালকে যদি নিতে পারি নিয়ে ফেলবো, নাহলে কক্সবাজার থেকে এসে নিবো আর কি, বৃহস্পতিবারে নিবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।